সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এর আগে সোমবার রাত ১২টার কিছু পরে রাজধানীর পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে সিআইডি। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে সিআইডি। আজ তাদেরকে আদালতে তোলা হতে পারে। সম্প্রতি পিএসসির প্রায় ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার তথ্য প্রকাশ পায়। প্রশ্ন ফাঁস চক্র নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের পর গ্রেপ্তার অভিযানে নামে সিআইডি। সোমবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চালক আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছেন পিএসসির ২ উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এবং জাহাঙ্গীর আলম এবং ২ সহকারী পরিচালক এস এম আলমগীর কবির এবং নিখিল চন্দ্র রায়। চীন সফরের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র প্রেসিডেন্ট জিন লিকুন। স্থানীয় সময় সকাল 10টায় দ্য সেন্ট রেইজিং হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী চীনের বেইজিংয়ের শাংরি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের বিষয়ক সম্মেলনে যোগ দেবেন। বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী ও কনসালটেটিভ পার্টির প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী তিয়েন আনমেন স্কোয়ারে পিপলস হিরোদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সন্ধ্যায় বেইজিংয়ে বাংলাদেশ হাউসে প্রধানমন্ত্রীর সামনে নৈশ ভোজে যোগ দেবেন তিনি। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সফরে অন্তত 20টি সমঝোতা স্মারক সই হতে পারে। পাশাপাশি কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে। আগামী 11 জুলাই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার রাতে রাজধানীর শাহবাগে 5 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি শেষে অবরোধ প্রত্যাহারের পর এই ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে দিনভর বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধে যানজটে ভোগান্তি পোহান সাধারণ মানুষ। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের 7ম দিনে রাজপথে শিক্ষার্থীরা। রোববার বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। একই সময়ে সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করা হয়। শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা আবার বহাল হলে বৈষম্যের শিকার হবেন তারা। এই লক্ষ্যে আমরা কাজ করছি। দফা 1, দাবি 1, কোটা নট কাম ব্যাক। সংবিধানও বলা নাই যে বৈষম্য থাকবে এই দেশে। আমাদের আন্দোলনটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। এদিকে কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। সকলের মেধা অনুযায়ী কাজ হোক, সকলের মেধা অনুযায়ী তাদের যোগ্যতায় পৌঁছাক, আমরা এটাই চাই, এটাই আমাদের দাবি। সংবিধান 29 অনুচ্ছেদে আছে সরকারি চাকরিতে সুযোগের সমতা, কিন্তু আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, আঞ্চলিক কোটা। এক দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। তারা জানান, মঙ্গলবার অনলাইন অফলাইনে জনসংযোগ চালাবেন তারা। যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে সেটি আইন পাস করে আমাদের যে এক দফার দাবি সেটি পূরণ করুক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার, কিন্তু গত 5 জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয়। এরপর থেকেই ফের আন্দোলনে শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা ও বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন 5 মন্ত্রী প্রতিমন্ত্রী। বৈঠকের বিষয়ে এখনই গণমাধ্যমকে কিছুই জানাননি তারা। আদালতে বিচারাধীন বলে মন্তব্য করে রায়ের জন্য অপেক্ষায় থাকার কথা বলেন। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থীরা। দাবি সরকারি চাকরিতে কোটা বাতিলের পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল চেয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। এতে চরম ভোগান্তিতে সড়ক ও রেলের যাত্রীরা। অচল অবস্থা বিশ্ববিদ্যালয়ে।
এ অবস্থায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। কাদের ভাই, যেহেতু মিটিং করলেন, স্পেসিফিক কোনো সিদ্ধান্ত না এমনি জানান করলে ভাই না ক্যামেরা লাগবে না। বৈঠকের আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি মন্ত্রী প্রতিমন্ত্রীরা, তবে আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সরকার তা বাস্তবায়ন করবে বলে জানান তারা। আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি, যেটা একটা কনফিডেন্সিয়াল মিটিং, এটা নিয়ে আমরা বাইরে কিছু বলতে পারবো না। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। শিগগিরই কোটা ও পেনশন স্কিম সমস্যার সমাধান হবে বলে আশা করছেন মন্ত্রীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারাধীন বিষয় হলেও কোটার সংস্কার আন্দোলন করে শিক্ষার্থীরা আদালত অবমাননা করছেন বলে মনে করেন না আইনজ্ঞরা, বরং সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবীর মতে আন্দোলন সমাবেশ করা তাদের সাংবিধানিক অধিকার। অন্যদিকে বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ রাষ্ট্রপক্ষের। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পুনর্বহাল করে হাইকোর্ট রায় দেয় 5 জুন। এরপর থেকেই কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। এর বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন, বিচারাধীন বিষয় নিয়ে এভাবে আন্দোলন করা যায় কিনা। সুপ্রিম কোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবী জানান, সংবিধানের 37, 38, 39 অনুচ্ছেদ অনুযায়ী সভা সমাবেশ করা কিংবা দাবি জানানো নাগরিক অধিকার। রায়ের সমালোচনা করা যায় বলেও মত অনেকের, তবে এক্ষেত্রে কটাক্ষ করা যাবে না বিচার বিভাগকে। ছাত্রছাত্রীরা তো কোর্টকে খারাপ বলছে না, কোর্ট নিয়ে একটি কথাও বলছে না, তারা কোটার কুফল বুঝাচ্ছে, তারা চাচ্ছে সরকার আন্তরিক হোক, ঠিক যেরকম 2018 সালে হয়েছিল সরকার। কাজে এখানে যে সমস্ত আমি বলবো জ্ঞান পাপীরা সাবজুডিস বলে এগুলো বলছে, তারা আইনের যথার্থ ব্যাখ্যা দিচ্ছে না। একটা রায় যখন হয়ে যায়, সেটা পাবলিক প্রপার্টি হয়ে যায়, ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সেটা সমালোচনা করা যাবে। যেমন আমি সমালোচনা করছি যে পলিসি ম্যাটারে হাইকোর্ট সবসময় বলে যে আমরা ইন্টারফেয়ার করব না, কিন্তু এই ক্ষেত্রে তো ইন্টারফেয়ার করে ফেলল। কোটা বিরোধী এই আন্দোলনকে আদালত অবমাননা বলছেন না অ্যাটর্নি জেনারেল ও সাবেক আইনমন্ত্রীও। তবে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করা থেকে বিরত থেকে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষার পরামর্শ তাদের। আন্দোলনটা আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে, ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হচ্ছে হবে। আন্দোলন করার আদালত অবমাননা করা একটু না, তারা যদি আদালতের কাজ করতে বাধা সৃষ্টি করে বা আদালতকে তার বিচারিক কাজ থেকে দূরে রাখতে চাচ্ছে, ধমক দিয়ে হোক যেভাবে হোক, সেইটা এক কথা। বুধবারের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পেলে বৃহস্পতিবার কোটা বাতিলে আপিল বিভাগে নিয়মিত আপিল করবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 8 দিন ধরে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বড় কোনো কর্মসূচি ছিল না, তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষা সহ অন্য দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন আরো বেগবান হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মসূচি পালিত হবে। আমাদের ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, আমরা যেগুলো 3 দফা দাবির কথা বলেছি 3 দফা দাবি নিয়ে আমরা থাকবো। মহাসড়কের ট্রাফিক আইনে মামলার পর জব্দ করা নথি পাওয়া যাবে ঘরে বসেই। এই জন্য দিতে হবে 55 টাকা ডাক মাশুল। সময় লাগবে সর্বোচ্চ 15 দিন। এই জন্য সোমবার রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ এবং ডাক বিভাগের মধ্যে সমঝোতা সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঘরে বসেই নথিপত্র পাওয়ায় যানবাহন মালিক এবং চালকদের ভোগান্তি কমবে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের রামুতে যাচ্ছিল বাসটি। ফিটনেস না থাকায় কুমিল্লার জোড়াগঞ্জে গাড়িটিকে আটক করে হাইওয়ে পুলিশ। মামলার পর জব্দ করা হয় বাসের কাগজপত্র। এতদিন এ ধরনের মামলার পর জব্দ করা কাগজ সংগ্রহ করতে হতো কুমিল্লার জোড়াগঞ্জ হাইওয়ে থানা থেকেই, ফলে ভোগান্তিতে পড়তেন মালিক চালকরা। তবে এখন থেকে এসব নথি পাওয়া যাবে ঘরে বসেই। হাইওয়ে পুলিশ ও ডাক বিভাগের সমঝোতা অনুযায়ী ৫৫ টাকা ডাক মাশুল দিলে ঘরেই পৌঁছে দেওয়া হবে জব্দ করা কাগজপত্র, আর এতে সময় লাগবে সর্বোচ্চ ১৫ দিন। এটা একটি স্পেশালাইজড সার্ভিস হিসেবে যাবে, নট অর্ডিনারি কোনো সার্ভিস না। আমাদের প্যাকেজিং করব, আমরাই আমাদের নিজ দায়িত্বে এটা প্যাকেজিং করব। প্যাকেজিং করে এটা আমরা আমাদের ইনশিওরড আর্টিকেল হিসেবে এটা আমরা পোস্ট করব। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মামলার সময় সংশ্লিষ্ট ব্যক্তির কাগজপত্র ডাকযোগে পেতে চান কিনা পজ মেশিনে সেটি বাছাইয়ের সুযোগ থাকবে। অভিযুক্ত চালক বা মালিক রাজি থাকলে তার ঠিকানায় পাঠানো হবে জব্দ নথি। যাকে ফাইন দিতে হয়, জরিমানা দিতে হয়, তাকে ব্যাংকে যেয়ে দিতে হয়, অথবা আমাদের যে মোবাইল ব্যাংকিং আছে উপায়, সেখানে যেয়ে দিতে হয়। তখন একই সাথে উনি ডাক বিভাগের যে ৫৫ টাকা মাসুল সেটা পরিশোধ করতে পারবেন। সেই সিস্টেমটা আমরা নিয়ে কাজ করছি, অচিরেই এটা চালু হবে। তাহলে দুই জায়গায় পারবেন, ক্যাশ অন ডেলিভারি পারবেন, জরিমানা পরিশোধের সময় পারবেন। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙার দায়ে ২০২৩ সালে ২,০৯,০৭টি এবং এই বছরের জুন পর্যন্ত ১,০৩,১৪২টি মামলা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমছে নদ নদীর পানি, বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। জামালপুরে ধীর গতিতে কমছে যমুনা নদীর পানি, তবে এখনও পানিবন্দী ৪৪টি ইউনিয়নের ২.৫ লাখ মানুষ। বেশ কিছু এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিত অনেকে। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। প্রায় ৭,৫০০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। পানিতে নিমজ্জিত থাকায় ১৪৮টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। বন্যা কবলিত এলাকায় বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। ৮৩,০০০ শিক্ষার্থী বসছে বোর্ড পরীক্ষায়। এ নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে কোনো প্রতিকূলতা সম্মুখীন হচ্ছে কিনা? আজকে থেকে ৯ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলো আজকে থেকে শুরু হচ্ছে নিয়মিত পরীক্ষা অনুযায়ী। কি দেখছেন বন্যা পরিস্থিতি এবং এই সংকট যে কাটিয়ে ওঠার যে প্রচেষ্টা, সেটি কেমন দেখছেন? দেখুন, আসলে সিলেটে বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে এখন উন্নতির দিকে আছে এবং আমরা দেখতে পেয়েছি গত ৪৮ ঘন্টায় সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। সিলেটের আবহাওয়া বেশ ভালো বলা যায়। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, এখন সিলেটে সুরমা নদীর পানি একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি ২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনি জানেন যে গত ৯ দিন আগে এইচএসসি পরীক্ষা সারা দেশে শুরু হলেও সিলেটে কিন্তু আজকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলো এবং সিলেটের অনেক জায়গায় যেসব এলাকা কিন্তু এখনও যেসব এলাকা নিচু এলাকা, সে সকল এলাকায় কিন্তু এখনও আসলে পানি রয়ে গেছে এবং সেগুলো প্লাবিত হয়ে আছে। সে সকল এলাকা থেকে কিন্তু পরীক্ষার্থীরা তারা এসে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এবং অনেকগুলা কেন্দ্রের পরীক্ষাও কিন্তু এর বাতিল করা হয়েছে, কেন্দ্র হিসাবে সেগুলোকে বাতিল করা হয়েছে এবং সে সকল কেন্দ্রের যারা পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু শহরের যেগুলো উঁচু জায়গায় কেন্দ্রগুলো রয়েছে কিংবা যেসব কেন্দ্রতে আসলে আশ্রয় কেন্দ্র কিংবা পানি প্রবেশ করেনি, সে সকল কেন্দ্রে কিন্তু পরীক্ষার্থী তারা পরীক্ষা দিবেন, এমনটাই জানিয়েছেন আমাদের সংশ্লিষ্টরা। এবং আমরা বিভিন্ন উপজেলায় খবর নিয়েছিলাম, আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষার্থীরা তারা কেন্দ্রে এসে পৌঁছাচ্ছেন। কিছু জায়গা হেঁটে, কিছু জায়গা সিএনজি চালিত অটোরিকশায় করে তারা কিন্তু পরীক্ষার হলে আসতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীরা নৌকা ভাড়া করে নিয়েও কিন্তু তারা পরীক্ষার হলে প্রবেশ করছেন।
পাশাপাশি আমরা অভিভাবক যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আপনি জানেন যে 3 দফা কিন্তু বন্যায় কবলিত হলো সিলেট, এবং এই 3 দফা বন্যার কারণে কিন্তু অনেকেরই খাতা কলম বই এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়েছে। সেক্ষেত্রে তাদের যে পড়াশোনার যে পরিবেশ ছিল সেটি কিন্তু একেবারেই নেওয়া সম্ভব হয়নি, এবং তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই আসলে যথোপযুক্ত হয়নি বলে অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। এবং অভিভাবকরা বলছেন যে এর একটি প্রভাব কিন্তু সিলেটের যে এইচএসসির ফলাফল সেটিতে নিশ্চয়ই পড়বে বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন। আমরা কথা বলেছিলাম। একটু ছোট্ট করে জানাবেন যে সব পরীক্ষা কেন্দ্রে কি পরীক্ষা হচ্ছে কিনা, নাকি কোনো পরীক্ষা কেন্দ্রে বাতিল হয়েছে? বাতিল যে বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এই সকল কেন্দ্রে কিন্তু পরীক্ষা হয় প্রতি বছরই, কিন্তু এবার বন্যা কবলিত হওয়ার কারণে কিন্তু এ সকল কেন্দ্র থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, এবং পরীক্ষার্থীরা তারা অন্যান্য কেন্দ্রে কিন্তু আসলে সরিয়ে নেওয়া হয়েছে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। বন্যার কারণে উত্তরবঙ্গের 3 জেলায় বন্ধ হয়ে গেছে 4 শতাধিক প্রাথমিক বিদ্যালয়। খোলা থাকাও বিদ্যালয় উপস্থিতি কমেছে উদ্বেগজনক হারে। প্রশাসন বলছে বন্যার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পূরণের বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুনের শেষ সপ্তাহ থেকে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় 425টি প্রাথমিক বিদ্যালয়। পাঠদান বন্ধ হয়ে আছে 407টিতে। বাড়িঘরও পানিতে ডুবে যাওয়ায় বই ও শিক্ষা উপকরণ বস্তাবন্দি। 1 লাখেরও বেশি শিক্ষার্থীর বাড়িতে নেই পড়ালেখার পরিবেশ। আমাদের যে বই খাতা আছে আমি বেঁধে সাঙ্গের উপর তুলে থুয়ে দিছি। আমরা এখন কোথায় পড়বো? আমাদের পরিবেশটা খুবই কষ্টের। খোলা থাকা স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে উদ্বেগজনক হারে। উপস্থিতি 70% থেকে নেমে এসেছে গড়ে 5%। চারপাশে এতটাই পানি, বাচ্চারা স্কুলে আসতে পারছে না। ম্যাক্সিমাম বাচ্চার বাসা হচ্ছে পানিবন্দী, এবং আমরা গত বৃহস্পতিবার যে চিত্রটা দেখেছি সেটা হচ্ছে বাচ্চারা স্কুলে আসা সত্ত্বেও তাদের গার্ডিয়ানরা তাদেরকে নিয়ে গিয়েছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক। তাদেরকে বিকল্প উপায়ে পাঠদান করানোর পরিকল্পনা আমাদের আছে, এবং সেটি যেন খুব সহসায় চালু করা যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি, যাতে করে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ডুবে যাওয়া বিদ্যালয়গুলোতে পাঠদানের উপযোগী করতে সময় লাগবে কমপক্ষে 2 সপ্তাহ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। 83,000 শিক্ষার্থী বসছে বোর্ড পরীক্ষায়। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা। শুরু চলে যাচ্ছি সহকর্মীর কাছে, মৌলভীবাজারের তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, যেটি জানতে চাই যে কি পরিমাণ পরীক্ষার্থী আছেন এইচএসসি পরীক্ষার্থী মৌলভীবাজারে, এবং কতগুলো কেন্দ্রতে আসলে পরীক্ষা হচ্ছে? কোনো কেন্দ্র কি আসলে বাদ পড়ছে এই বন্যার কারণে, ক্ষতিগ্রস্ত কারণে? মৌলভীবাজারে পরীক্ষার্থী এবার 16,803 জন অংশগ্রহণ করছেন। সকাল 10টায় হবে, এবং আপনি জানেন যে আজকে বন্যার কারণে ছিটানো হয়েছিল, এবং আজকে থেকে যে পরীক্ষা শুরু হয়েছে সিলেট মৌলভীবাজারে। মৌলভীবাজারে আসলে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হচ্ছে 14টি, এবং ভেন্যু মিলিয়ে হচ্ছে টোটাল 24টি হচ্ছে, এবং এর পাশাপাশি হচ্ছে আলী পরীক্ষা কেন্দ্র 5টি, এবং ভোকেশনাল এইচএসসি পরীক্ষা কেন্দ্র আর 5টি। তো এই কেন্দ্রগুলিতে এবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু এইচএসসি পরীক্ষা কেন্দ্র 1টি এবং 1টি ভেন্যু, অর্থাৎ 2টিতে পরীক্ষা স্থানান্তরিত হয়েছে। এটি হচ্ছে কুলাউড়া উপজেলার যে একটি কলেজের, সেটি স্থানান্তরিত হয়ে কুলাউড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে। অন্যটি হচ্ছে জুরিতে একটি ভেন্যু, যেটি সেখানকার পানি থাকার কারণে এবং আশ্রয় কেন্দ্র থাকার কারণে সেটি স্থানান্তরিত হয়ে অন্য জায়গাগুলিতে দুটিতে হচ্ছে। সব মিলিয়ে মৌলভীবাজার অন্য জায়গাগুলিতে স্বাভাবিকভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং কোন পরীক্ষা কেন্দ্রে আসলে বাদ যাবে না। তো এই এখন পর্যন্ত আসলে পরীক্ষার যে পরিবেশ, এবং এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রগুলিতে শিক্ষার্থীরা তারা আসছেন। তবে যে বিষয়টি হচ্ছে যে আপনি জানেন বন্যা কবলিত এলাকায় শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে গেছেন কোনো প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন কিনা, এবং কতগুলো আশ্রয় কেন্দ্র ছিল আসলে, সেগুলো কি সবগুলোতে পরীক্ষা হচ্ছে?
হ্যাঁ, আমি সেটাই বলছিলাম আসলে যে এখানে যে আপনি জানেন যে কুলাউড়াজুড়ি এবং বড়লেখা এই তিনটি উপজেলা কিন্তু বন্যা কবলিত এবং এখানকার নিম্নাঞ্চলগুলি কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে এবং এখানকার রাস্তাঘাটগুলি এখনো পানির নিচে তলিয়ে আছে। আমরা যতদূর খোঁজ নিয়েছিলাম যে সেই সব এলাকার যেসব কৃষার্থীরা আছেন তারা কিন্তু অনেকটা কষ্ট করছেন, কারণ এখানে যে তাদের যে কেন্দ্রগুলি অর্থাৎ কুলাউড়া শহর কেন্দ্রিক কিংবা জুড়ি শহর কেন্দ্রিক যে কেন্দ্রগুলি সেগুলিতে তারা আসতে হচ্ছে, তাদেরকে নৌকা করে আসতে হচ্ছে কিংবা বিভিন্ন বাহনে করে তাদেরকে কষ্ট করে আসতে হচ্ছে, যেহেতু তাদের এই এলাকাগুলিতে কেন্দ্রগুলি পানির নিচে তলিয়ে আছে। তো যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আসলে কুলাউড়াতে একটি কেন্দ্র এবং হচ্ছে জুড়িতে একটি কেন্দ্র, অর্থাৎ দুটি কেন্দ্র পানি এবং আশ্রয় কেন্দ্র থাকার কারণে এই দুটিকে স্থানান্তরিত করে যে শহরে নিয়ে আসা হয়েছে, যেখানে যে কেন্দ্রগুলিতে পানি নেই সেখানে স্থানান্তরিত করা হয়েছে। আর সব মিলিয়ে যতগুলো কেন্দ্র আছে সবগুলিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে কোনো প্রতিকূলতার খবর আমরা পাইনি। তবে বন্যা কবলিত এলাকা যেহেতু, যার ফলে এই এলাকাগুলিতে আসলে শিক্ষার্থী যারা আছেন, পরীক্ষার্থী যারা আছেন, তাদের যে যাতায়াতের একটা ভোগান্তি আমরা লক্ষ্য করেছি এবং খবর পেয়েছি। এই আসলে ছিল আমার কাছে এইচএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। 3 দশক ধরে ভুল পদ্ধতিতে সবুজায়ন করা হয়েছে রাজধানীতে। এখানকার মাটির সাথে মানানসই দেশীয় গাছের পরিবর্তে সড়কের পাশে উদ্যানে লাগানো হয়েছে বিদেশি গাছ। অপরিকল্পিত সবুজায়ন আত্মঘাতী উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন, এর ফলে রাজধানীর তাপমাত্রা বাড়বে, যার খেসারত দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। রাজধানীর বিমানবন্দর সড়ক সৌন্দর্য বাড়াতে কৃষ্ণচূড়া ও দেশি গাছ কেটে 2017 সালে এখানে লাগানো হয় চীন ও তাইওয়ান থেকে কেনা দামি বনসাই। পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের বিরোধিতা উপেক্ষা করে দেশের মাটির সাথে সম্পর্কহীন গাছ লাগানো হয়। এরপর থেকেই বিমানবন্দর সড়কের চারপাশ ছায়াহীন, উত্তপ্ত। রাজধানীর সড়ক দ্বীপ ও সড়ক বিভাজকের বেশিরভাগ গাছই সৌন্দর্য বাড়ানোর গাছ। সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে আমাদের সৌন্দর্য বর্ধনের বৃক্ষ এবং বিদেশি প্রজাতির বৃক্ষের একটি আগ্রাসনও শুরু হয়েছে, যেখানে বৃক্ষে যেই পরিমাণ ইকোসিস্টেম সার্ভিস আমাদের প্রোভাইড করার কথা, যেই পরিমাণ ছায়া এবং অক্সিজেন দেওয়ার কথা, সেখানে সৌন্দর্য বর্ধনের নামে আমরা যদি বাগান বিলাস টাইপের গাছগুলোর উপরে নির্ভর করে নগর পরিকল্পনা করতে থাকি, তাহলে এই শহরটির যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রয়েছে তা আগামীতে আরও কয়েক গুণ বেড়ে যাবে। গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি আর 33% গাছ শোভাবর্ধক। উদ্ভিদবিদরা বলছেন, বিদেশি গাছ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি। দেশীয় গাছের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিয়ে বলি, এখানে মেট্রো রেল হয়েছে, এমন কিছু গাছ লাগানো হয়েছে, সেই গাছের সাথে আমরাও ওইভাবে পরিচিত না। তো সুতরাং ওই গাছের গুণাগুণটা কেমন আমরা জানলাম না, কিন্তু আমাদের গাছের অভাব কোথায়? তা আমরা এই যে এই অপরিকল্পনা অভাবের মাসুল আমাদেরকে দিতে হবে। 30 বছরে ঢাকার সবুজ এলাকা 20% থেকে কমে দাঁড়িয়েছে 7%। গাছ কমায় দূষণের সাথে বেড়েছে গরম। এখনই সচেতন না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় পরিবেশবিদরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পর চট্টগ্রামে এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি, তাই ডেঙ্গু বিস্তারে এই মহানগরে আছে চরম ঝুঁকিতে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একদল গবেষকের মাঠ পর্যায়ের অনুসন্ধানে এমন তথ্য মিলেছে। দ্রুত এইসব মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পরামর্শ দিয়েছেন তারা। যদিও ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর নয় বলে অভিযোগ আছে। এডিস মশার বিস্তারের গড় সূচক ইন্ডেক্স 20-এর উপরে গেলে সেটি উচ্চ ঝুঁকি বলে বিবেচিত হয়। এই বাস্তবতায় দেশের বিভিন্ন মহানগরীতে গত এপ্রিল মাস থেকে চালানো এক মাঠ জরিপে দেখা গেছে, ঢাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে এই সূচক 20-এর উপর ছাড়িয়ে গেছে। গবেষকরা বলছে, আয়তন এবং জনবসতি বিবেচনায় বন্দরনগরীর জন্য এডিস মশার এমন বিস্তার উদ্বেগজনক। মশার বিস্তারের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে এক পর্যায়ে বিপদ চরম আকার ধারণ করতে পারে। আমরা চিটাগং কাজ করেছি। চিটাগংয়ে আমরা অন্যান্য বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছি। এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এবছর চিটাগংয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে।
এই পরিস্থিতিতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কপালেও চিন্তার ভাঁজ। আক্রান্তদের চিকিৎসায় এখনো পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো বলে দাবি করলেও ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বর্ষার সিজন শুরু হয়েছে, পানি জমে থাকবে, এখন লার্ভায় রূপান্তরিত হলে সেটা অ্যাডাল্ট মশা হবে। তো সেই জন্য আমাদের এই সময়টাতে একটু নজরটা বেশি দিতে হবে যাতে পানিটা জমে না থাকে। ডেঙ্গু নিয়ে শঙ্কা থাকলেও বাস্তবে মশা মারার উদ্যোগ চোখে পড়ার মতো নয়। বরাবরের মতো মশা নিধনে কাজ চলছে বলে দাবি চসিকের। ডেঙ্গুর তো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক এবং এটার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি আমরা সচেতনামূলক বিভিন্ন প্রোগ্রাম করছি। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল 2023। চট্টগ্রাম নগরী ও জেলায় প্রাণ যায় 107 জনের। চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 242 জন, মারা গেছে 4 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রাম মহানগরীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে কতটা তৎপর এই বিষয়ে আপনি কি দেখছেন? পাশাপাশি জানাবেন জনগণও কি আসলে পুরোপুরি সচেতন পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেঙ্গু সতর্কতার বিষয়ে? চট্টগ্রাম মহানগরীতে মূলত সিটি কর্পোরেশন এই মশা নিধনের মূল কাজটি করে থাকে। তবে আমরা সাম্প্রতিক বছরগুলোতে যেটি দেখছি যে সিটি কর্পোরেশন বেশ দায়সারা এবং প্রচার বহুল কিছু কার্যক্রমই শুধুমাত্র হাতে নিয়েছে এবং অভিযোগ আছে যে আসলে আগে অর্থাৎ ধরেন 5-10 বছর আগে যে ধরনের মশা নিয়ে বা মশা নিধন নিয়ে যে উদ্যোগ বা তৎপরতা সিটি কর্পোরেশনের ছিল এখন সেটি নেই। আমরা এখন লালখানবাজার এলাকায় আছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে একটি বেশ বড় ডাস্টবিন এবং এই ডাস্টবিন এখন দিনের প্রায় 9:30 এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি এবং এটির পাশে যে নালা, সেই নালা নর্দমাগুলোতে কিন্তু মশার যে উৎপাত সেটি আছে এবং এই অবস্থায় এই এলাকার মানুষজন যারা আছেন, বসবাসকারী যারা আছেন, তারা যেটি বলছেন যে ঠিক কবে সর্বশেষ এখানে মশার ঔষধ ছিটানো হয়েছে এই এলাকাটিতে সেটি তাদের স্মরণে নেই। অর্থাৎ ঠিক একই অবস্থা কিন্তু চট্টগ্রামের অন্যান্য এলাকাগুলোতেও আগে যেখানে হরহামেশা বা সপ্তাহে 1-2 দিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মশার ওষুধ ছিটানোর খবর দৃশ্য আমরা দেখতাম, স্থানীয়রা দেখতো, এখন কিন্তু সেটি সহজে চোখে পড়ে না। তার উপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বছর 2 আগে একটি গবেষণা করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে মশার ঔষধ ছেটানো হয় সেই বিষয়টি নিয়ে। সেক্ষেত্রে মশার ওষুধের কার্যকারিতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং তারা পরামর্শ দিয়েছেন যে এই ঔষধ, বর্তমানে যে ওষুধ ছিটানো হয় সেটি যাতে পরিবর্তন করা হয়। কিন্তু এর পরের বছরগুলো তো আমরা দেখেছি ঠিক পুরনো ঠিকাদার থেকে পুরনো ওষুধই বারবার কেনা হয়েছে এবং সেটি আসলে যে মশার মারার জন্য খুব বেশি কাজে আসছে না, সেটি গত বছরের ডেঙ্গুর পরিসংখ্যান দেখলে বোঝা যায়। অর্থাৎ গত বছর আমরা দেখেছি যে চট্টগ্রাম মহানগরীতে রেকর্ড ব্রেক ডেঙ্গু হয়েছে, প্রায় 14,000-এর মতো ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 147 জনের মতো মারা গেছে, সেটিও একটি রেকর্ড হয়েছে। তো এই অবস্থায় এই বছর এখনো হয়তো বছরের একেবারে মৌসুমের শুরু, তারপরে চিকিৎসকরা, গবেষকরা যেটি বারবার বলছেন যে এখনো 250-র মতো ডেঙ্গু রোগে আক্রান্ত আছে। তবে এটি হঠাৎ করে যখনই বাড়া শুরু করবে সেক্ষেত্রে এটি 1 লাফে 8 থেকে 10 গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এবং সেজন্য এখনই উদ্যোগ নিতে হবে। আর সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টি আছে, বিশেষ করে ছাদে বা বাড়ির বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকা, সেটি নিয়ে আসলে খুব বেশি সাধারণ মানুষের সচেতনতা আছে সেটি বলা যাবে না। তবে সাধারণ মানুষ চেষ্টা করছে যে যারা নিজেরা যাতে মশার কামড় থেকে দূরে থাকতে পারে, সব পক্ষকে আসলে সচেতন হতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। চট্টগ্রামে ডেঙ্গুর ঝুঁকি ও বিস্তার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। সোমবার র্যাঙ্কন আইকন টাওয়ারের ফ্ল্যাটগুলো সিলগালা করে তত্ত্বাবধায়কও নিয়োগ দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ। 4টি ফ্ল্যাট মিলিয়ে করা হয় 9,000 বর্গফুটের একটি ইউনিট, যেখানে প্রায়ই থাকতেন তিনি। গুলশান 1 নম্বরের র্যাঙ্কন আইকন টাওয়ার, সবখানে লেগে আছে আভিজাত্যের ছোঁয়া। এখানেই সাবেক আইজিপি বেনজির আহমেদের 4টি ফ্ল্যাট। দুর্নীতির অভিযোগে বেনজিরের এই ফ্ল্যাটগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরেও ভবনটিতে ঢুকতে দেওয়া হয় না কাউকে। আমাদের ঢুকতে না দেওয়ার কারণ
ঢুকতে না তার কারণে তো ঢুকতে দিতেছি। না আমি এই যে ঢুকছেন আপনি একটু উপরে যেতে চাই। আপনি ঢুকছেন তো, আপনি ঢোকেন নাই? আমরা এন্ট্রি দিচ্ছি না, আমরা এন্ট্রি দিচ্ছি দিয়েছেন। আপনাকে সম্মান করছি। না আমি একটু বসেন, ওনাদের কাজ শেষ হইলে ওনারা আইসা আপনাদের গ্রিট করবেন। আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেইভাবে আপনাদের বলতেছি। বেনজির তার স্ত্রী ও মেয়েদের নামে কেনা 4টি ফ্ল্যাটের আয়তন 9000 বর্গফুট। এগুলোকে নকশা করে এক দরজার ভেতরে আনা হয়েছে। সোমবার একে সিলগালা করে দেয় দুদক। প্রকৃত ফ্ল্যাটের ভিতরে কি আছে তার ইনভেন্টরি করার জন্য আমাদের পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার মহোদয় আছেন এবং আমরা প্রত্যেকে মিলে একসাথে বসেই একটা ইনভেন্টরি করা হয়েছে যে এই ফ্ল্যাটটিতে আসলে কি পাওয়া গেছে। এখানে 4টি ফ্ল্যাট রয়েছে, তবে 4টি ফ্ল্যাটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একসাথে একটি পরিবার ব্যবহার করতে পারে, মানে সবগুলোর সাথে কানেক্টেড। জব্দ করে এই ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক করা হয়েছে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে। ফ্ল্যাটে থাকা জিনিসপত্রের তালিকা জমা দেওয়া হবে কমিশনে। দুর্নীতি দমন কমিশনকে রিসিভার নিয়োগ করা হয়েছে। এর পক্ষ থেকে পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিট এটা বুঝে নিয়েছে, আর যে ইনভেন্টরি করা হয়েছে এটা কমিশনে জমা দেওয়া হবে। এরই মধ্যে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালতে আদেশ দেন। গত 4 জুলাই এনামুল হকের 8,95,04,500 টাকার জমি ও ফ্ল্যাটের জব্দের নির্দেশ দেয় আদালত। জব্দ করা সম্পত্তির মধ্যে এনামুলের গুলশানের জোয়ার সাহারায় 3 কাঠা, বাড্ডায় 4 কাঠা, খিলক্ষেতে 33% ও গাজীপুরে 5 কাঠা জমি ও গুলশানের 2428 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এছাড়া রয়েছে কাকরাইলের আইরিশ নূরজাহানে 1170 বর্গফুটের একটি ও 1835 বর্গফুটের আরেকটি ফ্ল্যাট। জব্দের তালিকায় মোহাম্মদপুরের 3টি বাণিজ্যিক ভবনে 4000 বর্গফুটের 3টি স্পেস, মোহাম্মদপুরের আরেকটি ভবনে 10,965 বর্গফুটের স্পেস রয়েছে। মোহাম্মদ এনামুল হক, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল 9,76,00,000 টাকা জ্ঞাত হয় বহির্ভূত সম্পদের। মামলার তদন্ত চলছে। এখন এই মুহূর্তে আমাদের কাছে তথ্য এসেছে যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই জন্য আমরা আজকে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই জন্য তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করার জন্য একটা আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি মঞ্জুর করেছে। বগুড়ার বনানীতে বাস এবং কাভার্ড ভ্যান সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 11 জন। সোমবার রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের রাতে ঢাকা থেকে নগর দিকে যাচ্ছিল সাফাতে আলী পরিবহনের একটি বাস। বগুড়া সদরের বনানী এলাকায় বাসটি পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান থাকা 3 জনের মধ্যে 2 জন মারা যায়। নিহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যান চালক এবং এক শিশু আছে। নিহত আরেকজন বাসের যাত্রী। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বগুড়া সদরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় 5 জন নিহত ও 36 জন আহতের ঘটনায় রথ নির্মাণে ত্রুটি ও ইসকন কমিটির সমন্বয়হীনতাকে দায়ী করছেন স্বজনরা। এ ঘটনায় এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। গুরুতর আহত 2 জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8 জন। রথযাত্রায় নিহতদের বাড়িতে শোকের ছায়া। ইসকন কমিটিকে দোষারোপ করে স্বজনরা বলছেন, রথযাত্রায় ছিল না যথেষ্ট স্বেচ্ছাসেবক, সদস্যদের মাঝে ছিল না কোনো ধরনের সমন্বয়। রথের চূড়ার উচ্চতা বাড়ানো নিয়েও ক্ষোভ জানান তারা। রথের চূড়াটা কারেন্টের সঙ্গে লেগে কারেন্ট সার্কিট হয়, অনেকে আহত ছিল, তার মধ্যে আমার ভাইটা গেল। আনন্দ আশ্রমের সভাপতির দাবি, রথের মাপ ঠিকই ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফোল্ডিং নামানো সম্ভব হয়নি। এদিকে নিহতদের প্রত্যেক পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে ইসকন। যেখানে তার থাকে সম্মুখে একটা বড় কোটা থাকে আর কি বাসের, ওটা দিয়ে তারটা উঠে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইসকনের পক্ষ থেকে আমাকে জানানো হলো তাদেরকে আপাতত 1 লক্ষ করে টাকা দেওয়া হবে এবং জেলা প্রশাসকের মাধ্যমে। দায়িত্বে কারো কোনো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। কারো কোনো নেগলিজেন্সি আছে কিনা, বা যেই রডটা তৈরি করা হয়েছিল সেখানে কারিগরি কোনো ত্রুটি ছিল কিনা, বা আমাদের বিদ্যুতের কোনো সমস্যা ছিল কিনা ইত্যাদি বিষয়ে কারণ উদ্ঘাটনের জন্য আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে।
হাসপাতালে আহতদের খবর নিতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা জানান, আহতদের চিকিৎসায় সব খরচ বহন করবে সরকার। যারা এখানে ডাক্তার ছিলেন বা নার্স ছিলেন, মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট একদম আপনার প্রিন্সিপাল ডাইরেক্টর থেকে শুরু করে ওয়ার্ড বয় সুইপার পর্যন্ত তারা নাকি খুব ভালোভাবেই কাজ করেছে। রোগীরা অনেক সন্তোষ প্রকাশ করেছে যে আমরা এখানে এসে আমরা এখানে ভর্তি হতে পেরেছি, ডাক্তাররা দেখেছেন এবং আমাদের বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন। রোববার বিকেলে বগুড়ার সেউজগাড়ি মোড়ে রথের চূড়ার সাথে 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তার স্পর্শে এলে হতাহতের ঘটনা ঘটে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সবুজ পাহাড় ছুঁয়ে মেঘের ভেলা। বর্ষায় খাগড়াছড়ির পাহাড়ি প্রকৃতি ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। পাহাড়ের ভাজে ভাজে থেকে থেকে রোদ বৃষ্টির খেলা। বৃষ্টি স্নাত সবুজ পাহাড় পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ। সাজেক, আলোটিলার রিছাং ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে ভিড়। প্রকৃতির স্বকীয়তা এবং সৌন্দর্য ধরে রাখতে বন এবং পাহাড় রক্ষার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। আর এই প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানিয়ে দিচ্ছি পরের খবরটি। খুলনার লোহার গেট এলাকায় সাবেক যুবলীগ কর্মী আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে একটি গ্যারেজে বসেছিলেন আল আমিন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও হত্যার কারণ এবং হত্যাকারীদের পরিচয় জানা যায়নি। নিহত আল আমিনের বিরুদ্ধেও হত্যাসহ 10টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বড় ভাই আসলে চা খাতি বেরোইছিল। এরা পূর্ব পরিকল্পিতভাবে এরা আমার ভাইকে হত্যা করলো। কিভাবে হয়েছে আমি জানি না, আমার পরে খবর দিছে, আমি সেইটা শুনে আসার পরে এই অবস্থা দেখে এখানে আসে। বাঘের আক্রমণে স্বামীর প্রাণ হারানোয় মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির কয়েক শত বিধবা নারী। আর্থিক কষ্টের পাশাপাশি অপয়া অপবাদে পরিবার ও সমাজে নিগৃহীত হচ্ছেন অনেকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাদেরকে নিয়ে আসার আশ্বাস জেলা প্রশাসকের। শ্যামনগর উপজেলার বাসিন্দা সোনামণির প্রথম স্বামী রাধাকান্ত সর্দারকে বাঘে হত্যা করে 1999 সালে। পরে দেবর ভবেন সর্দারের সাথে বিয়ে হয় তার। 2009 সালে ভবেন বাঘের আক্রমণে নিহত হলে অপয়া অপবাদে বাড়ি থেকে বিতাড়িত হন সোনামণি। সেই থেকে অন্যের বাড়িতে কাজ করেন বিধবা কাঠ না পাওয়া 60 ঊর্ধ্ব এই নারী। থাকেন জেলেপাড়ার এই খুপড়ি ঘরে। বাজারে ঝাড় ডোবা, থালা ধোবা, আর ওই যেসব হাড়ি টাড়ি ভাড়ায় নিয়ে যায় ওই সব হাড়ি মেজে দেয়, একটা 15 টাকা করে। শুধু সোনামণি নয়, এমন কাহিনী বুলিদাসী সহ শ্যামনগর ও আশাশুনির বহু নারীর। বাঘের আক্রমণে যারা বিধবা হয়েছেন। ভুগিছিল, খুব মেলা দিন ভুইল ও ঘা কান্নে। অনেক লোক জানতো ছিল, এখান দুজন আমার শ্বশুরও জানতো ছিল, সাইডে আর একজন এখনো বেশি আছে। আমার ঘরদর নেই, ভাঙা ঘরে বাস করি, ঘরদর বানতে পারি না, বাচ্চাটা নিয়ে জঙ্গল করে খাচ্ছে এখনো পর্যন্ত। এই সকল বিধবাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। জেলা প্রশাসকও দিয়েছেন আশ্বাস। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মধ্যে যদি সুন্দরবন নির্ভরশীল বাঘ বিধবাদের জীবন জীবিকায় এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়, তাহলে এই বাঘ বিধবার পেশাগত জায়গাতে তারা বিকল্প পেশায় এসে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। সেফটি নেটের প্রতি মাসে যে সহায়তাটা দেওয়া হয়, এর বাইরেও অন্য কোনোভাবে তাদেরকে একটু বাড়তি সুযোগ সুবিধা দিয়ে, তাদের সন্তানদেরকে পড়াশোনার সুযোগ দিয়ে, তাদেরকে চিকিৎসার সুযোগ দিয়ে সমাজের মেইন স্ট্রিমে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। বেসরকারি সংস্থা লিডার্সের তথ্য মতে শ্যামনগর, আশাশুনি ও কয়রায় বাঘের আক্রমণে বিধবা নারীর সংখ্যা 7 শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষায় খাগড়াছড়ির পাহাড়ি প্রকৃতি ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। পাহাড়ের ভাঁজে ভাঁজে থেকে থেকে রোদ বৃষ্টির খেলা। বৃষ্টিস্নাত সবুজ পাহাড় পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ। প্রকৃতির স্বকীয়তা ধরে রাখতে বন ও পাহাড় রক্ষার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা, কখনো রোদ কখনো বৃষ্টি। ভরা বর্ষায় সবুজ পাহাড় যেন ফিরে পেয়েছে তার আপন রূপ। আর তা দেখতে অনেকে আসছেন পার্বত্য জেলা খাগড়াছড়িতে। মেঘকন্যা সাজেকের পথটা খাগড়াছড়ি থেকে সহজ।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভাসমান সাদা মেঘের ছোঁয়া পেতে পর্যটকরা আসছেন ছুটে। এছাড়া খাগড়াছড়ির আলুটিলা, রিথাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মেঘ পাইনি, কিন্তু প্রকৃতি অনেক সবুজ ছিল আর বৃষ্টি ছিল, এই জন্য আসলে আমাদের খুব ভালো লেগেছে। আলোটিলায় হচ্ছে এখন আসার মতো হচ্ছে একটা কি বলবো ভালো একটা ওয়েদার, যেহেতু হচ্ছে এখন মেঘাচ্ছন্ন হচ্ছে আলোটিলা, এখান থেকে হচ্ছে পুরা খাগড়াছড়ি হচ্ছে আপনার সুন্দরভাবে দেখা যায়। প্রকৃতিপ্রেমীরা বলছেন বর্ষা নিজ হাতে সাজিয়েছে মেঘ, পাহাড়, সবুজ বন আর ঝর্ণাধারা। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বন বিভাগের। বনের এই সৌন্দর্য আসলে রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের বনায়ন সৃষ্টি করতে হবে। তার পাশাপাশি হচ্ছে বন যে উজাড় করা, গাছ নিধন, পাহাড় কাটা এইসব বন্ধ করতে হবে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, এই ধরনের সৌন্দর্যবর্ধক প্রজাতিগুলো আমরা বিভিন্ন স্পট যেখানে পর্যটকরা ভ্রমণ করবে তাদের সৌন্দর্য যাতে তারা অবগাহন করতে পারে, ওই জন্য আমরা ওইসব স্পটে আমরা এইসব স্পেসিসগুলো লাগাবো। এবারের বর্ষা মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক ঘুরতে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।